নিউইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা, দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সমর্থন চাইলেন বিশ্ব সম্প্রদায়ের। হ্যারিকেন হেলেনের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের 5টি অঙ্গরাজ্য, মৃতের সংখ্যা বেড়ে 43 জনে। সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক এবং অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আজ রাত ২টা ১৫ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা দেশকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে। একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের প্রথমেই একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র যুব সমাজের অভ্যুত্থানের কথা উঠে আসে। দারিদ্র্যমুক্ত, বেকারত্ব শূন্য, শূন্য কার্বন নিঃসরণ অর্জন, বিশ্বের সকল উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ সহ সকল অংশীদারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। নিজ দেশে মর্যাদাপূর্ণ পুনর্বাসনের পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে সংগঠিত ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আবেগের বশে অন্তর্বর্তী সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিক রহমান। সকালে চুয়াডাঙ্গায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেছেন, ২৪ বিপ্লবের চেতনাকে সম্মান করতে হবে, তবে আবেগবশত দু একটি কাজ হয়ে যাচ্ছে, এটি হওয়া উচিত নয়। নির্বাচনের যৌক্তিক সময় প্রসঙ্গে ডাক্তার শফিক রহমান জানান, যৌক্তিক সময়ে জামায়াতেই হাটে হাড়ি ভেঙে দেবে। ভারতের ব্যাপারে আলাদা কিছু বলার নেই বলেছেন উল্লেখ করেন তিনি। বলেন, বিশ্বসভার সমস্ত সদস্য মিলেমিশে সমতা এবং মর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেবে এমন প্রত্যাশা তাদের। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি, তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সবকিছু ভেঙে বলতে চাচ্ছি না। যে যৌক্তিক সময় পর্যন্ত আপনারা সেটা তো আগে থেকেই বলতেছি। মানে যৌক্তিক সময়টা আসলে কতটুকু? হ্যাঁ, যৌক্তিক সময়েরও হাড়ি হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাল্লাহ। ঢাকা সেনানিবাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর উপর জোর দেন তিনি। সকালে আসিয়ান ঢাকা কমিটির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসঙ্গে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাই কমিশনার হারিস বিন ওতমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্তো সুবোলো, মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা এবং মোহাম্মদ হাশিম সহ আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনীতিকরা। কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও এই সময় উপস্থিত ছিলেন।
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার হোতা ডাকাত নাসির এবং তার সহযোগী এনামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ভোর 5টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র্যাব 15-এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলায় এই 2 আসামি সহ এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মূল হত্যাকারী ডাকাত নাসির উদ্দিন এবং তার সহযোগী ডাকাত এনাম অন্যতম। তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জনে। এখনো নিখোঁজ অনেকে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা এবং নর্থ ক্যারোলাইনার অনেক এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ফ্লোরিডার উপকূলে কোথাও কোথাও 20 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। ঘূর্ণিঝড় হেলেনকে 125 বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ঝড় বলছে মার্কিন আবহাওয়া বিভাগ। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। 125 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্তত 5টি অঙ্গরাজ্য। গেল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে ফ্লোরিডায় আঘাত হানার সময় এর গতিবেগ ছিল 225 কিলোমিটার বা 140 মাইল। ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডার টাম্পা, নেপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বহু নৌযান উল্টে যায়। গাছপালা উপড়ে পড়ে, পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার প্রায় 42 লাখ মানুষ। ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় 5টি অঙ্গরাজ্যের অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বাড়িঘরে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে 130টির বেশি ফ্লাইট বাতিল হয়। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা থেকে জর্জিয়ার দিকে ধেয়ে যাওয়ার সময় দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। পরে ধীর গতিতে টেনেসি ও কেন্টাকির দিকে বয়ে যেতে থাকে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটবল। সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। তিনপুর চাংলিমিঠাং স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় শুরু হবে এই ম্যাচটি। ভুটানে টুর্নামেন্টের গ্রুপ পর্বে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। 3 দলের গ্রুপ এতে প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় সাইফুল বারী টিটুর দল। পরের ম্যাচে মালদ্বীপের সঙ্গে 1-1 গোলে ড্র করে তারা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন মুর্শিদ আলী। এই গ্রুপে ভারতের কাছে 3-0 গোলে হারে মালদ্বীপ। তাদের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। অন্যদিকে গ্রুপ বিতে প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে চমক দেখায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করে 3-3 গোলে। শেষ ম্যাচে হারায় শ্রীলঙ্কাকে। গ্রুপ সেরা হয়ে শেষ 4-এ পৌঁছায় পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে তারা বেশ চ্যালেঞ্জের বাংলাদেশের জন্য। দলের স্কোরিং দুর্বলতায় নিয়ে অনুশীলনে কাজ করেছেন কোচ টিটু। শিষ্যদের নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন নকআউট ম্যাচের জন্য। স্নায়ুচাপের লড়াইটা কঠিন হলেও ফাইনালে খেলার প্রত্যাশা বাংলাদেশ দলের। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত এবং নেপাল। গত 2 দিন হলো ভুটানে বৃষ্টি হচ্ছে। এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমাদের ছেলেরা প্র্যাকটিস সেশনে আছে। যেহেতু প্রথম পর্বে খেলার শেষে দীর্ঘ 4 দিন রেস্ট পাইছে, সেক্ষেত্রে আমাদের ছেলেরা যে ভুল ত্রুটিগুলো ছিল গত ম্যাচগুলোতে সেটাকে শুধরে নেওয়ার সুযোগ হয়েছে। 2 দিন খেলোয়াড়দেরকে ভিডিও সেশনের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে যে পাকিস্তানের স্ট্রেংথ এবং উইকনেসেস। সেই সঙ্গে আমাদেরও কিছু উইকনেস ছিল গত 2 ম্যাচে, বিকজ আমরা স্কোরিংয়ের ক্ষেত্রে কিছু অপরচুনিটি মিস করেছি এবং সেই সঙ্গে কিছু মোমেন্টাম, যেই মোমেন্টামগুলোতে আমাদের খুব ফোকাস থাকা দরকার ছিল, কনসিডিং গোল। সো সেই ক্ষেত্রে আমরা কিছু ভুল করেছিলাম। তো সেই সব বিষয়গুলোর উপরে কাজ করেছেন কোচ এবং আমরা সবাই মিলেই। পাকিস্তান অনেক ভালো, ওরা গ্রুপ পর্বে অনেক ভালো করেছে। ভালো করে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা গ্রুপ রানার্স আপ হয়ে, সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে, যেহেতু ওরা গ্রুপ চ্যাম্পিয়ন, আমরা গ্রুপ রানার্স আপ। বাট আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।